মধ্যবিত্ত পরিবারে সংসার জীবনে চাহিদা যত কম থাকবে, সংসার জীবনে আপনি ততটাই সুখী হতে পারবেন। অল্প সময়ের জীবনে চাহিদা কম রেখে সংসার জীবনকে কিভাবে সুখী করবেন। আসসালামু আলাইকুম, আমি আয়েশা সিদ্দিকা। আয়েশা ব্লগ ভেঞ্চার চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন, আশা করি অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। আশা করি আমার ভিডিওর কোনো অংশ কিংবা আমার কথা আপনাদের সামান্য পরিমাণে ভালো লেগে যেতে পারে। সকালে ঘুম থেকে উঠে অফ ক্যামেরায় নাস্তা বানিয়ে নাস্তা খেয়ে নিয়েছি। তারপর মা মেয়ে মিলে বারান্দায় চলে এসেছি গাছে পানি দেওয়ার জন্য। এদিকে কিন্তু আপনাদের ভাই অফিসে চলে গিয়েছে, আর আমার ছেলেও কিন্তু স্কুলে পরীক্ষা দিতে চলে গিয়েছে। মধ্যবিত্ত পরিবারের আমরা যারা গৃহিণী আছি, চাইলেই কিন্তু আমরা আমাদের সংসারটাকে অনেক সুখী করে নিতে পারবো। এর জন্য কিন্তু আমাদের চাহিদা অবশ্যই কম থাকতে হবে। আয় বুঝে ব্যয় করতে হবে, চাহিদা কমিয়ে দিতে হবে। সংসারে খুব বেশি অশান্তি হয় চাহিদার কারণে। আমাদের হাজব্যান্ড কি করে সেটা আমাদের আগে ভাবতে হবে। তার কর্ম এবং তার মাসিক আয়ের উপর ভিত্তি করেই কিন্তু আমাদের চাহিদা ঠিক করে নিতে হবে। অন্যেরটা দেখে কখনোই সংসারে অশান্তি করা যাবে না। আমি মনে করি একটা মধ্যবিত্ত পরিবারে চাহিদা যতই কম থাকবে, সংসার জীবনটা ততই সুখের হবে। মানুষের চাহিদার শেষ নেই, কেনাকাটার শেষ নেই, চাওয়া পাওয়ার শেষ নেই। তবে হ্যাঁ, সব কিছুর মাঝেই নিজেকে সীমাবদ্ধ রাখতে হবে। অনেক বছর থেকে ঢাকা শহরে বাসা ভাড়া নিয়ে আছি। তো দেখা যাচ্ছে আমার থেকেই কিন্তু অনেক ভাবিরা আছেন যারা অনেক বিলাসবহুলভাবে চলেন। তো আমি যদি তাদের দিকটা চিন্তা করি এবং নিজেকে তাদের সাথে তুলনা করি, হয়তোবা আমার সংসারে কিন্তু অনেক রকমের অশান্তি হতে পারত। তাই এই কাজটা আমি কখনোই করি না, কারণ আমি জানি আমার হাজব্যান্ড কোনটা দিতে পারবে, কোনটা দিতে পারবে না। তার আয় এবং তার মন মানসিকতার উপর নির্ভর করেই আমার চাহিদাটাকে সীমাবদ্ধ রাখতে হবে। আমার অভিজ্ঞতা থেকে বলছি, মধ্যবিত্ত পরিবারগুলোতে খুব বেশি সংসারে অশান্তি হয় এই চাহিদা এবং চাওয়া পাওয়ার কারণে। আমি যখন আমার ছেলেকে নিয়ে স্কুলে যাই, অনেক ভাবিরা আছেন বিভিন্ন রকমের গল্প করছেন। তারা কোথায় ঘুরতে যাচ্ছে, কি শাড়ি কিনেছে, কি থ্রি পিস কিনেছে, কখন কে কোন গহনা নিচ্ছে। তো আমি কিন্তু একদম চুপ থাকি, কারণ আমি এসব নিয়ে কোনো রকম কথা বলতে চাই না। তো যখন দেখা যাচ্ছে তাদের সাথে একটা প্রতিযোগিতামূলক জীবন শুরু করব, তখনই কিন্তু আমার সংসারে অশান্তি শুরু হয়ে যাবে। অনেকেই আছেন যারা বাচ্চাদের স্কুলে ক্লাসে দিয়ে কিন্তু স্কুলেই বসে থাকেন। তো আলহামদুলিল্লাহ, আমার ছেলেকে যখন আমি প্রথম স্কুলে দিয়েছিলাম, কখনো কিন্তু বিরক্ত করেনি। আমি ভয় পেয়েছিলাম, কিছুটা সময় স্কুলে দাঁড়িয়েছিলাম, তারপর বাসায় চলে এসেছি, যেহেতু আমার মেয়ে তখন একদম ছোট্ট ছিল। তো এরকম করেই কিন্তু আমি টাইমগুলো পার করেছি। আর ছুটির টাইমে গিয়ে ওকে স্কুল থেকে নিয়ে এসেছি। তো দেখা যাচ্ছে যে পুরো 2টা ঘন্টা যদি আমি অন্যদের সঙ্গে কাটিয়ে দেই, মানে যারা থাকেন আর কি, তো বিভিন্ন রকম কথা হবে, বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হবে। তো সবসময় নিজেকে এসব থেকেই কিন্তু দূরে রাখার চেষ্টা করেছিলাম। সকালে ঘুম থেকে উঠে ঘর গুছানোটা আর হয়ে ওঠে না, যেহেতু ছেলের পরীক্ষা চলছে, তো ওকে একটু পড়তে বসাতে হয়, পাশাপাশি কিন্তু নাস্তা রেডি করে নেই। তো যাই হোক, সব কিছু করেছি এবং একটু রান্নারও আয়োজন করেছি। তারপর ঘরে এসেছি একটু গুছিয়ে নেওয়ার জন্য। দেখছি আমার মেয়ে এভাবে পড়তে বসেছে। তো মাশাআল্লাহ বলতে কেউ ভুলবেন না। যারা আমার ভিডিওটা এই মুহূর্তে দেখছেন, হয়তোবা অনেকেই হেসে ফেলেছেন, হয়তোবা অনেকে অনেক কিছু মনে করে নিয়েছেন। তো বাচ্চাদের কাজকর্মগুলো কিন্তু এরকমই। আমি যদি আমার প্রত্যেকটা ভিডিওতে চাই যে তাদের কাজকর্মগুলো শেয়ার করতে, হয়তোবা আপনারা মনে করবেন যে এতটা অগোছালো কেন। কিন্তু আসলে কিছুই করার থাকে না, বাচ্চাদের যেহেতু ঘরে রাখতে হয়। তো তারা ঘরে খেলতে গেলে কিন্তু এরকমটা করবেই। আর যখন বিশেষ করে সোফার কভারগুলো খুলে আমি পরিষ্কার করার জন্য রেখে দেই, তখন কিন্তু এই সোফার ফর্মগুলো দিয়ে আমার মেয়ে খেলে। আর কত সুন্দর করে একটা ঘর বানিয়েছে, মাশাআল্লাহ। এজন্যই কিন্তু আমি একটু ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য ভিডিওটা করেছি। যে বাসায় ভাড়া আছি, বাসার নিচে কিন্তু খেলাধুলার বেশ একটা খোলা জায়গা আছে।
তারপরেও ছেলে মেয়েকে যেতে দেই না, কারণ যখন তারা খেলে তখন কিন্তু আমার নিচে গিয়ে দাঁড়িয়ে থাকতে হয়। তো এভাবে দাঁড়িয়ে থাকলে আমার কাজ এলোমেলো হয়ে যায়। তাছাড়া ছেলের এক্সাম চলছে। তো মেয়ে যখন খেলতে যাবে তখন কিন্তু ছেলে আবদার করে যাওয়ার জন্য, তখন খুব বেশি খারাপ লাগে। তো যাই হোক, এজন্য কিন্তু দুই ভাই বোনকে এখন আমি যতটা সম্ভব ঘরেই খেলতে দেই। অফ ক্যামেরায় মিষ্টি কুমড়া আর শুটকি রান্না করেছি, আর আরেক দিকে কিন্তু আমি রান্না করেছি আলু দিয়ে শুটকি মাছ। তো ছেলে মেয়েকে কিন্তু মিষ্টি কুমড়া সেরকম একটা খেতে দেই না, কারণ ওদের খুব বেশি অ্যালার্জি সমস্যা করে। তো যখন ভাবলাম যে মিষ্টি কুমড়া দিয়ে শুটকি মাছ রান্না করব, তখন ওদের জন্য একটু শুটকি মাছ আলু দিয়ে রান্না করে নিলাম। খাসির মাংস কিনে নিয়ে আসলেই কিন্তু বাচ্চাদের জন্য এরকম করে আমি রান্না করি, খেতে পছন্দ করে, যার জন্যই করা হয়। আমার কাছেও কিন্তু ভালোই লাগে। তো আমি একটু লেবু চিপে দেই আর দুধ দিয়ে মিষ্টি করে খাসির মাংসটা রান্না করি। এর আগে আমার একটা ভিডিওতে শেয়ার করেছিলাম রান্নাটা, তাই আজ আর দেখালাম না। সব রকম মশলা কষিয়ে নিয়েছি, এখানে কিন্তু কোনো রকম হলুদ ব্যবহার করব না। মাংসের মশলা দিব আর একটু চিনি অ্যাড করে দিব, তাতে করে টেস্টটা অনেক ভালো আসে। তো দুধ দিয়ে এভাবে সাদা সাদা করে খাসির মাংসটা রান্না করলে আমার ছেলে মেয়ে কিন্তু বেশ খেতে পছন্দ করে। খাসির মাংসের গন্ধ দূর করার জন্য আমি এখানে রাঁধুনি মাংসের মশলাটা 2 টেবিল চামচ দিয়েছি। যেহেতু রাঁধুনি মাংসের মশলা একটু ঝাল থাকে, যার জন্য পরিমাণটা একটু কমিয়েছি। আর আমার বাড়িতে থাকা গরম মশলা গুঁড়া করে রেখেছিলাম, সেটাও কিন্তু 2 টেবিল চামচ অ্যাড করে দিয়েছি। তো খাসির মাংস কিন্তু খুব ভালোভাবে কষিয়ে রান্না করতে হয়, তাহলে কিন্তু আর গন্ধটা থাকে না। যদিও বা বাচ্চারা খেতে পছন্দ করে, তারপরেও কিন্তু গন্ধ করলে তারা আর খেতে চায় না। এক বাসায় 10 বছরের বেশি ভাড়া থেকেও আমি কিন্তু সেরকম একটা সবার সাথে মিশি না। তো আপনাদের ভাই পছন্দ করেন না, যার জন্য কিন্তু আমার ওইভাবে মেশা হয়ে ওঠে না। তো চাইলেই কিন্তু 10টা বছরে অনেকের সাথে আমার একটা ভালো সম্পর্ক হয়ে যেতে পারত। সবার সাথে কথা হয়, দেখা হয়, কিন্তু মাঝে মাঝে এমনটা নয় যে কারো ঘরে গিয়ে 1টা ঘন্টা বসে আছি বা গল্প করছি, আড্ডা দিচ্ছি। এসব থেকে কিন্তু সবসময় আপনাদের ভাই চেয়েছেন যে যেন আমি দূরে থাকি। তো অন্যের সংসারে যখন যাব তখন কিন্তু 5টা কথা হবে। তো এখান থেকে হয়তোবা আমার ভালো লাগতে পারে, আবার মন্দ লাগতেও পারে। তো নিজের সংসারে হয়তোবা অশান্তিও হতে পারে এজন্য, যার জন্য কিন্তু আমি সবসময় নিজেকে দূরে রেখেছি। এক সময় যখন ইউটিউবে কাজ করিনি, তখন হয়তোবা দেখা যাচ্ছে যে অনেকের ঘরে যেতাম, কথা বলতাম। তো তাদেরকে এখন মিস করি। তবে আমার একজন পছন্দের ভাবি ছিলেন, সে এখন আর নেই। আর সেই ভাবিকে অনেক বেশি মিস করি। তার কিন্তু একটা ছেলে একটা মেয়ে ছিল। আলহামদুলিল্লাহ ভাবির সঙ্গে আমার সম্পর্কটা অনেক ভালো ছিল। আর সে ভাবি চলে যাওয়ার পর কিন্তু আমি অনেক কষ্ট পেয়েছিলাম। যাই হোক, ব্যস্ততা এবং আপনাদের ভাইয়ের পছন্দ সব কিছু মিলিয়ে কিন্তু এখন সবার কাছ থেকে একটু দূরে থাকার চেষ্টা করি। হয়তোবা হঠাৎ করে দেখা হচ্ছে, কথা হচ্ছে, এতটুকুই। কিন্তু কারো ঘরে গিয়ে আর কি সেরকম একটা কথা, গল্প এসব করি না। তো আমি মনে করি যে আমরা যারা মধ্যবিত্ত পরিবার আছি, আমাদের চাহিদাগুলো কম রেখে যদি আমরা চলতে পারি, তাহলে কিন্তু অনেকটা সুখী হওয়া সম্ভব। আর এজন্যই যতটা সম্ভব মানুষের কাছ থেকে দূরে থাকাই ভালো। অন্যকে যখন অনুসরণ করতে যাবেন, তখনই কিন্তু সংসারে অশান্তি শুরু হয়ে যাবে। আপনাদের ভাই বাজার থেকে পাকা আমরা নিয়ে এসেছে, আর পরিমাণে একটু বেশি নিয়ে এসেছে। তো কিছুটা এমনি খাওয়া হয়েছে। তারপর ভাবলাম যে এভাবে যদি আচার বানিয়ে রাখি, বেশ কয়েকদিন রেখে কিন্তু খাওয়া যাবে। তো ফ্রিজে রেখেও খাওয়া সম্ভব হচ্ছে না, বাইরে রেখে দিলেও পচে যাচ্ছে। যার জন্য কিন্তু এভাবে আচার বানিয়েছি, যেটাতে আমার ছেলে মেয়ে কিন্তু অনেক খুশি হয়েছে। যা আছে তাই নিয়ে আলহামদুলিল্লাহ বলতে হবে, আর চেয়ে নিতে হবে মহান আল্লাহর কাছে। তো আপনারা আল্লাহর কাছে প্রতিনিয়ত চাইবেন, আল্লাহ কিন্তু খুশি হয়ে আপনাকে দিবেন। মানুষের কাছে চাইলে মানুষ কিন্তু অসন্তুষ্ট হয়। 1 দিন দিবে, 2 দিন দিবে, 3 দিনের কিন্তু আর আপনাকে দিবে না। তো যার জন্যই বলবো, চাহিদা কম রেখে জীবনটাকে সুখী করার জন্য আমি মনে করি যে নিজের চাওয়া পাওয়াগুলো মহান আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হবে। আর অন্যকে অনুকরণ না করে নিজে যা আছে তাই আলহামদুলিল্লাহ বলে মেনে নিয়ে চলতে হবে। যারা কোটি টাকার মালিক, তাদের সঙ্গে নিজেকে প্রতিযোগিতা না করে পথের ভিখারিদের কথাও চিন্তা করতে হবে, যে তারা যেভাবে আছে তাদের থেকে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আর এর চেয়েও ভালো থাকার জন্য মহান আল্লাহর কাছে চাইতে হবে, নিজেকে পরিশ্রম করতে হবে, কষ্ট করতে হবে, নিজের চাহিদা কমিয়ে দিতে হবে, তাহলেই কিন্তু জীবনে সুখে থাকা যাবে।
মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে আমরা যদি কোটিপতি লাখপতিদের সাথে নিজেকে তুলনা করি, সবসময় তাদের নিয়ে এক্সাম্পল দেই, তাহলে কিন্তু আমাদের সংসারে অশান্তি লেগেই থাকবে। এই অশান্তি কিন্তু কখনোই দূর করা সম্ভব হবে না। তাই আমাদের থেকে যারা খারাপ আছেন, যারা কষ্টে আছেন, তাদের কথা আমাদের চিন্তা করতে হবে। সংসারের আয়ের উপর নির্ভর করে যদি আমাদের চাহিদাটাকে আমরা সীমাবদ্ধ রাখি এবং যেটা চাইলে আমরা সেটা পাবো, যেটা চাইলে পাবো না সেটা যদি আমরা চাওয়া থেকে দূরে থাকি, তাহলেই কিন্তু আমি মনে করি সংসারটা সুখের হবে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, আমাকে কাজে উৎসাহিত করছেন, তাদের জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা আর দোয়া রইল। যারা আজ প্রথম আমার চ্যানেলে ভিজিট করেছেন, চাইলে ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।